দেখ, আজ আমরা এটা বলবো সেটা আগের দিন অবধি হয়েছিল, আমরা সরণ আর দ্রুতিটা জানতে পেরেছিলাম, যেগুলো আমরা গতিবিজ্ঞানে বা একমাত্রিক গতি চ্যাপ্টারে যেগুলো আমাদের মূল রাশিগুলো জানতে হবে, যে মূল ভৌতিক রাশিগুলো, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে এগুলো এক একটা, যেগুলো আমরা ফিজিক্যালি মেজার করতে পারি। যেমন কারোর সরণ বা দ্রুতি তুই মেজার করতে পারবি, সেরকমই আমরা সরণ দ্রুতি এই দুটো জেনেছি। তারপরে হচ্ছে আবার বেগ। বেগ জিনিসটা আমাকে জানতে হবে কী, আর সবথেকে যেটা মনে রাখতে হবে, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্যটা কোথায়। আমি যখন বলবো দেখবি দুটোই সেম মনে হবে, কিন্তু পার্থক্যটা তাকে বুঝতে হবে কোথায়। আচ্ছা, আর তারপরে আছে ত্বরণ। দিয়ে আমরা আসবো হচ্ছে কারোর যে গতি পর্যবেক্ষণ করার জন্য কিছু সমীকরণ লাগে। তুই জানিস যে অঙ্কই যখন মানে আমরা আলোচনা করি অঙ্কর, সেখানেও কিছু থাকে, ইকুয়েশন থাকে বা সমীকরণ থাকে যেগুলো সমাধান করতে হয়। এখানেও কারোর গতি সম্পর্কে জানতে গেলে আমাদের সমীকরণ সমাধান করতে হবে, সেগুলো পরে আসবো। তার আগে আমি বলি যে বেগ কী। দেখ, আমরা এতক্ষণ জেনেছি হচ্ছে সরণ আর দ্রুতি। সরণ কি না, ধর কেউ নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান পরিবর্তন করছে, সেটাই হচ্ছে তার সরণ। মানে প্রাথমিক আর অন্তিম অবস্থার যে মধ্যে যে লম্ব দূরত্বটা বা যে সরল রৈখিক দূরত্বটা, লম্ব দূরত্ব বলা ভুল অবশ্যই, সরল রৈখিক যে দূরত্বটা, সেটাই হচ্ছে তার সরণ, প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে। আর দ্রুতি কি, ওই সরণ বলছি, এই যে কতটা পথ তাকে অতিক্রম করতে হলো, অতিক্রান্ত পথ বাই সময়, মানে কতটা টাইমের মধ্যে অতিক্রম করেছিল, কতটা সময়ের মধ্যে অতিক্রম করেছে সেই পথটা, সেটা হচ্ছে তার দ্রুতি। তাহলে দেখে রাখবি, ওটা আগেও পড়েছিস, যদি না হয় ভিডিওটা দেখে নিবি। বেগ, এবার আমরা বলবো বেগ বা ভেলোসিটি। দেখ, এটার সাথে দ্রুতির পার্থক্য হচ্ছে, দ্রুতি যখন আমরা বলেছি মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমরা কোনো দিক বলিনি যে কোন দিকে অতিক্রম করেছে বা কী, সেই কথাগুলো আমরা বলিনি। কিন্তু যখন আমরা বেগ বা গতিবেগ আলোচনা করব, সেখানে আমরা বলবো যে সময়ের সাপেক্ষে, সংজ্ঞাটা দেখ, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। আরেকভাবে বলা যায়, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়। কিন্তু প্রথম সংজ্ঞাটা বেশি ভালো, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের হারকে বেগ বলা হয়। এবার সরণের সাথে মানে এই দ্রুতির সাথে বেগের পার্থক্যটা তুই বোঝ। দেখ, এখানে সরণ আছে, সরণ একটা নির্দিষ্ট দিকে হয়। তুই আগেও দেখেছি সরণ যখন আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছিলাম, যে প্রাথমিক থেকে অন্তিমের দিকে একটা তীর চিহ্ন দিচ্ছিলাম, মানে যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ, সেটার দিকে একটা লাইন দিয়ে জয়েন করে, একটা সরলরেখা দিয়ে জয়েন করে একটা তীর চিহ্ন দিচ্ছিলাম, মানে একটা নির্দিষ্ট দিক আছে। কিন্তু দ্রুতিতে কোনো সেরকম দিক ছিল না, যে কোন দিকে সে যাচ্ছে, কতটা মানে দ্রুতি নিয়ে বা কতটা স্পিড নিয়ে যাচ্ছে, স্পিড, ইংলিশটা হচ্ছে স্পিড, তো সেইটা মাথায় ছিল না যে কতটা দ্রুতি নিয়ে যাচ্ছে, তো আমরা কোনো দিকের উল্লেখ করিনি। কিন্তু বেগের ক্ষেত্রে যেহেতু এখানে দেখ সরণ বলা হয়েছে, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের হারকে, এবং সরণের নির্দিষ্ট একটা দিক আছে, সেহেতু গতিবেগ বা বেগের একটা নির্দিষ্ট দিক আছে। তো যদি ভেক্টর রাশি পড়ে থাকিস, তাহলে দেখ বুঝতে পারবি যে বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান আর দিক দুটোই থাকে। মান মানে হচ্ছে ধর 10 কিলোমিটার পার আওয়ার, এবং দিক মানে হচ্ছে ধর উত্তর দিকে গেল, গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার নিয়ে উত্তর দিয়ে গেল, সেটা হবে তার পুরোপুরি। এটা যদি তুই লিখিস, তার মানে তুই তার বেগ বলে দিচ্ছিস। আর তুই যদি বলিস যে গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি বুঝবো হচ্ছে তুই আমাকে তার দ্রুতি বা স্পিডটা বলছিস। ঠিক আছে, স্পিড আর তাহলে বেগ আলাদা জিনিস, এটা মাথায় রাখতে হবে। যদি তুই দিক উল্লেখ করে দিস, তাহলে সেটা তার বেগ, যদি দিক উল্লেখ না করিস, তাহলে সেটা তার দ্রুতি। দেখ, এবার বলছে বেগের একক ও মাত্রা। বেগের একক বা মাত্রা দুটোই কিন্তু দ্রুতির সাথে সমান হবে, কারণ দূরত্ব বাই সময়, এটাই মনে রাখবি সবসময়। বেগ হোক বা দ্রুতি, যখনই কিছু মাপছিস এরকম জিনিস, তাহলে হবে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে L/T বা L⁻⁻1, এইটা হচ্ছে তার মাত্রা। আর তাহলে এটা যদি এককে প্রকাশ করিস কী হবে, সেমি পার সেকেন্ড CGS-এ, আর এই সাইডে হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে দ্রুতি আর বেগের বর্ণনা পার্থক্য আমি যেটা বললাম, সেটা লেখা আছে, দেখে নিবি একবার, ঠিক আছে। গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলছে যে গড় বেগ তাহলে কী। তাহলে একটা লোক যদি বলছে, দেখ এটা এক্সাম্পল দিয়েছে, এটা একটি ঢিল 80 মিটার উচ্চতা থেকে 4 সেকেন্ড ভূমিষ্ঠে এসে পড়েছে। এই যুক্তিটি থেকে সমগ্র পথে ঢিলটির বেগের হ্রাস বৃদ্ধি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। শুধু বলা যায় ঢিলটির গড়ে প্রতি সেকেন্ডে
তাহলে কত দূর থেকে পড়েছে, 80 থেকে পড়েছে 4 সেকেন্ডে, তাহলে 80/4 হচ্ছে, তাহলে হচ্ছে তার 20 মিটার, মানে এত নিম্নমুখী সরণ হয়েছে যেহেতু নিচের দিকে পড়েছে, অর্থাৎ ঢিলটির গড় বেগ উল্লম্বভাবে নিচের দিকে 20 মিটার/সেকেন্ড। তাই একটা দিক উল্লেখ করে দিয়েছে, যেহেতু নিম্নমুখী সেই জন্য এটাকে বেগ বলা হচ্ছে। তো তো এখানে কিন্তু গড় বেগের কথা বলা হয়েছে, যে দেখ ধর ঢিলটা ওপর থেকে নিচে পড়ছে, এটা খুব বাজে এক্সাম্পলটা, কারণ যখন তুই এরকম পড়বে তখন তার বেগ বৃদ্ধি অবশ্যই হবে, ঠিক আছে, তার বেগ অবশ্যই বৃদ্ধি হবে, কারণ তার মধ্যে একটা ত্বরণ কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ যেহেতু কাজ করছে, যে কোনো ত্বরণ যখন কোনো বস্তুর ওপর কাজ করে, যদি সেটা গতিশীল থাকে তাহলে তার বেগ বৃদ্ধি অবশ্যই হবে। তাহলে মনে করবি তাহলে ভাব ট্রেনের, যখন ট্রেনটা ইয়ে করলো, অ্যাক্সিলারেট করলো, তখন কী হলো, তার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, মানে অ্যাক্সিলারেট করলো, বুঝলে, ত্বরণ মানে ত্বরান্বিত করলো বেগটা। তো যখনই কোনো ত্বরণ কাজ করবে তার পেছনে থাকবে একটা বল এবং সেটা তার গতিবেগ বৃদ্ধি করতে সাহায্য করবে। তাহলে এখানে লিখেছে দেখ 5 সেমি/সেকেন্ড, তাহলে এখানে কিন্তু তোর একটা গড় জিনিসটাকে বলেছে, মানে ধর তার গতিবেগ ছিল হচ্ছে, ফার্স্টে ছিল হচ্ছে 1 মিটার/সেকেন্ড, তারপরে 2 মিটার/সেকেন্ড হলো, তারপরে 3 মিটার/সেকেন্ড, এরকম করে যখন মাটিতে পড়েছে ততক্ষণে ওর গতিবেগ হয়েছে হচ্ছে 7, 8, 9, এরকম 9 মিটার/সেকেন্ড এরকম কিছু একটা হয়েছে, বা 10 মিটার হয়েছে। দিয়ে ও পুরো গতিবেগটাকে যোগ করেছে, মানে পুরো রাস্তায় যে গতিবেগগুলো হয়েছে, মানে V1 + V2 + V3 বাই তোর করেছে হচ্ছে, মানে যতটা মানে যতবার করে চেঞ্জ হয়েছে সেটা দিয়ে ভাগ করে দিয়েছে। বা এরকমভাবেও করা যায় যে তার গড় বেগটাকে বার করতে গেলে যদি তোর মোট সরণটা তুই জানতে পারিস, যে ধর মানে ধর T1 সময় ও V1, মানে T1 সময় ও S1 গেছে, আর T2 সময় ও S2 দূরত্ব গেছে, T3 সময় S3 দূরত্ব গেছে, তাহলে ওখানে মোট সরণ উপরে লিখে দিতে হবে যে S1 + S2 + S3, আর বাই মোট সময় হবে T1 + T2 + T3, মানে মোট সরণ যতটা গেছে বাই মোট সময়। যেমন করে আমরা গড় বের করি, আসলে এটা অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। কোনো সময়, তাহলে এখানে কি হঠাৎ কোনো সময়, অর্থাৎ কোনো সময়ের অবকাশে সরণ ভাজিত সময়কে গড় বেগ বলা হয়, ঠিক আছে। মানে মোট যতটা সরণ হয়েছে সেটাকে যোগ করবি, আর মোট যতটা সময় গেছে সেটা। তাৎক্ষণিক বেগ, এইটাই বলছি, দেখ যদি তুই আগের ভিডিওটা দেখে থাকিস, যে ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়াল বা অবকলনের ভিডিওটা যদি তুই দেখে থাকিস, বলছে দেখ তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা খালি দেখ, যে কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে, কোনো অবস্থান থেকে মানে ধর ও পি বিন্দুতে আছে, হ্যাঁ, মানে এসে পৌঁছেছে পি বিন্দুতে, ধর বাইকে করে তুই বা সাইকেল চালিয়ে তুই যাচ্ছিস, ঠিক তোর বাড়ির সামনে, গেটের সামনে তুই এসে পৌঁছেছিস, ঠিক আছে। সেই সময় আমি তোকে জানতে চাইলাম যে তোর বেগটা কত, ঠিক সেই সময় তোকে আমি জানতে চাইলাম যে তোর বেগটা কত, তুই যে গেটের সামনে এসে পৌঁছেছিস, ঠিক সেই সময় তুই তখনও সাইকেল চলছে, মানে জাস্ট এসে খালি পৌঁছেছিস সেই সময়, ঠিক আছে। এইবার এই রকম সময় বলছে, এই রকম অবস্থান থেকে, মানে ঠিক গেটের সামনে থাকা তুই যদি দাঁড়িয়ে থাকিস, সেই সময় থেকে শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে, এবার আমাকে তো বেগ মাপতে গেলে একটা সময় অবকাশ দরকার হবে, যে সময়ের মধ্যে আমি দেখবো যে তুই কতটা সরণ ঘটালি, দিয়ে আমি সরণ বাই সময় করতে পারবো, সেইটাকে বলছে টাইমটা হবে ক্রমশ শূন্যের দিকে যাওয়া, মানে খুব কম সময় দেখবো আমি, আমার ঘড়িতে আমি দেখবো হচ্ছে কিছু ন্যানো সেকেন্ডের মধ্যে তুই সাইকেলটা নিয়ে আর কত দূরে গলি, তুই দেখলাম যে সাইকেলটা নিয়ে আরও কিছু ন্যানো সেন্টিমিটার এগোলি বা কিছু ন্যানোমিটার এগোলি, তাহলে আমি করবো হচ্ছে মিটার/সেকেন্ড হবে, মানে ওটা বাই ওটা করবো, দিয়ে তাহলে আমি সেই সময় তোর বেগটা আমি বলে দিতে পারবো। আচ্ছা, তাহলে দেখে নে, কণার সরণ কোনো অবস্থান থেকে থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার যে সরণ হয় সময়ের সাপেক্ষে, সেই সরণের হারের সীমাস্ত মানকে ওই অবস্থানে কণাটির তাৎক্ষণিক বেগ বলা হয়। মানে জাস্ট ওই সেকেন্ডে বা ওই সময়ে বা ওই অবস্থানে, ঠিক আছে, যে বেগটা থাকবে, মানে তুই যখন জাস্ট গেটের সামনে আছিস সেই সময় তোর বেগটা, সেটাকে জানতে গেলে আমাকে খুব একটা ছোটো টাইম ধরতে হয়, সেই টাইমের মধ্যে আমি দেখবো যে তুই কতটা দূরত্ব যাচ্ছিস, সেই দূরত্ব বাই সময় করবো আমি, দিয়ে আমি তোর বেগ বলে দেবো যে ঠিক গেটের সামনে দাঁড়ানো অবস্থায় তোর বেগ কত ছিল। বা যদি আমি টাইমের হিসেবে বলি, যদি দেখি যে শুরু থেকে 15 সেকেন্ড পরে তুই গেটের সামনে পৌঁছেছিস, আর আমাকে জিজ্ঞেস করা হলে যে 15 সেকেন্ডে, ঠিক 15 সেকেন্ড তখন তোর বেগ কত, তখন আমাকে বলতে হবে ওইটা, যে তার তাৎক্ষণিক বেগটা আমি বার করে সেরকমভাবে বলবো। খুব সময় মানে খুব ছোটো একটা ইন্টারভ্যাল দেখবো সময়ের, আর তার মধ্যে দেখবো যে তুই কতটা দূরত্ব গেলি, দিয়ে দূরত্ব বাই সময়, এটাই হচ্ছে ফর্মুলা, দূরত্ব বাই সময়।
এখানে দেখ করেছে হচ্ছে লিমিট, দেখ ডেল্টা এক্স, ধর তুই গেছিস হচ্ছে গাড়িটা নিয়ে, সাইকেলটা নিয়ে তুই ছিলিস হচ্ছে গেটের সামনে, জাস্ট আমি দেখলাম ডেল্টা টি সময়, ডেল্টা টি খুব ক্ষুদ্র, ধর ন্যানো সেকেন্ড, ন্যানো মানে জানিস তো 10⁻⁹, ঠিক আছে, এক সেকেন্ড মানে হচ্ছে অনেক বড়, তাহলে ন্যানো সেকেন্ড মানে অনেক কম, 10⁻⁹, এমনি ঘড়িতে কোথাও হবে না কিন্তু মেজার, খুব সূক্ষ্ম যন্ত্র দরকার, যেটা এখনও হয়তো বেরোয়নি। তো ধর ওই ডেল্টা টি সময় দেখলাম, দিয়ে দেখলাম হচ্ছে তুই গেলি হচ্ছে ডেল্টা এস, ধর তুই কিছু ন্যানোমিটার গেলি, মানে ধর দেখলাম 10 ন্যানোমিটার, মানে 10 × 10⁻⁹ ন্যানোমিটারে গেলি, ঠিক আছে, তা অনেক মানে 10-এর পরে মানে 10/10-এর পরে 9টা শূন্য, মানে এত কম, এত কম। তো ন্যানোমিটারে তাহলে গেলি হচ্ছে অতটা দূরত্ব দিয়ে আমি করবো কি ডেল্টা এস বাই ডেল্টা টি, আর ধরে নেবো যে ডেল্টা টিটা 10⁻�0, মানে আরও ধর ন্যানো সেকেন্ডের থেকেও কম যদি আমি মাপতে পারি, তাহলে আমি চেষ্টা করবো সেই ততটা কম, দিয়ে এটা আসে হচ্ছে ডিএসডিটি বা ডিডিটি অফ এস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তোকে যদি এখানে এসটাকে বলে দেয়, এসটাকে যদি তোকে বলে দেয় যে কিছু একটা সামথিং টি এর ফর্মে, বা t² + 1 বা t³ + t² + 1 এরকম কিছু, তাহলে তুই ডেরিভেটিভ করে তার তাৎক্ষণিক বেগটা বার করতে পারবি অ্যাট সাম সেকেন্ড, বা 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে বার করতে পারবি। এরকম এক্সাম্পল আছে পরে। তারপরে বলছে যে সমবেগ আর অসমবেগ কী। সমবেগ হচ্ছে দেখ, ধর তুই সাইকেল চালাতে চালাতে তুই ধর জিটি রোড বরাবর সোজা যাচ্ছিস, একদম সোজা, কোনো দিকে বেগছিস না, তাহলে আমি বলবো যে তুই একটা সমবেগে যাচ্ছিস। সমবেগ কেন, মানে তুই ধর প্যাডেলটাও সেমভাবে করছিস, মানে প্যাডেলটাও খুব জোরে করে দিচ্ছিস না বা আস্তে করছিস না, প্যাডেলটাও সমানভাবে করছিস, তার ফলে কী হলো, তুই ধর 10 মিটার/সেকেন্ড নিয়ে যাচ্ছিলিস বেগ, বা 10 কিলোমিটার/সেকেন্ড নিয়ে যাচ্ছিলিস, তুই সেই বেগটাকেই মেনটেন করে রেখে দিয়েছিস। আর তার সাথে সাথে তুই সরলরেখা বরাবর যাচ্ছিস, যেহেতু কোনো দিকে পরিবর্তন করছিস, মানে দিক পরিবর্তন করছিস না তুই, তাহলে তোর বেগের মান আর দিক দুটোই অপরিবর্তিত থাকলো। তো বেগের মান আর দিক দুটোই অপরিবর্তিত থাকলো, তার মানে কি তুই একটা সমবেগে যাচ্ছিলিস, সমবেগে, ঠিক আছে, যেহেতু মান আর দিক দুটোই অপরিবর্তিত, তাহলে বেগটা অপরিবর্তিত থাকলো, তাহলে তুই একটা সমবেগে যাচ্ছিলিস, তাহলে এটা হচ্ছে সমবেগ। অসমবেগ কি, ধর তুই জোরে প্যাডেল করলি, একবার আস্তে প্যাডেল করলি, একবার ব্রেক মারলি, কিন্তু তুই সোজাই যাচ্ছিলিস, তাহলে কিন্তু এটা অসমবেগ, ঠিক আছে। ধর দিক পরিবর্তন করলি না, তুই সোজাই যাচ্ছিস, কিন্তু একবার ব্রেক মারলি, একবার জোরে প্যাডেল করলি, ঠিক আছে, তো এগুলো হচ্ছে অসমবেগ, মানে তোর বেগটা চেঞ্জ হয়ে গেল, 10 মিটার থেকে 20 মিটার হয়ে গেল, একবার 5 মিটার/সেকেন্ড হয়ে গেল, তাহলে এটা অসমবেগ। আর একটা কী হতে পারে, তুই ধর গলির মধ্যে এদিক ওদিক যাচ্ছিস, কিন্তু তুই প্যাডেল সমানভাবে করছিস, তুই ধর গলির মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু তোর বেগটা সবসময় 10 মিটার/সেকেন্ড, সেটার ক্ষেত্রেও এটা অসমবেগ, কারণ বেগের মান আর দিক দুটোই সমান থাকলে তবেই সেটা সমবেগ হবে। যদি বেগের মান আর দিক দুটোই সমান থাকে তবেই সেটা সমবেগ হবে, অথবা অসমবেগ, মানে তুই দিক চেঞ্জ করলে বা মান চেঞ্জ করলে ওটা অসমবেগ হয়ে যাবে। দেখ এখানে নীলের মধ্যে লিখেছে যে কোনো কণার বেগ, মান ও দিক উভয় অপরিবর্তিত থাকলে কণার বেগকে সমবেগ বলা হয়। অপরদিকে সময়ের সঙ্গে যদি কোনো কণার বেগের মান বা দিক, কিংবা মান এবং দিক উভয়ই পরিবর্তন হয়, তবে সেই কণার বেগকে অসমবেগ বলা হবে। এগুলোকে মুখস্থ করতে যাবি না, এগুলো যেন দেখে, মানে তোর কোয়েশ্চেন আসলে তুই লিখে দিতে পারিস, বুঝে পড়বি, তবে মনে থাকবে। আমি কখনো কিন্তু মুখস্থ করতে যাবি না, ফিজিক্স জিনিসটা কিন্তু মুখস্থ করতে গেলে কিন্তু হবে না, জাস্ট বুঝে পড়। দেখ কোনো কণার বেগের মান আর দিক উভয় অপরিবর্তিত থাকলে সেটা সমবেগ, একদম ডিফাইন করে যা, মাথায় মনে থাকবে সবসময়। মান আর দিক, বেগের কী আছে, মান আছে, দিক আছে, দুটোই অপরিবর্তিত থাকলে সমবেগ। এবার অসমবেগ কী হবে, নিশ্চয়ই এর উল্টোটা, তার মানে মান আর দিক দুটোই পাল্টাতে পারে, বা যে কোনো একটা পাল্টালেও সেটা অসমবেগ হবে। তাহলে এটা জাস্ট রিমাইন্ড করে নে মাথায়, মুখস্থ করতে আসে না যে পুরো একদম আমাকে সেম টু সেম লিখতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমি তো বলবো যে ফর্মুলাগুলো হয় না ফিজিক্সে, মানে ফর্মুলা বলছি সরি, লগুলো, যে নীতিগুলো আছে, সেগুলো সেম টু সেম লেখার কোনো দরকার হয় না, সেগুলো সেম টু সেম কখনো লেখার দরকার হয় না, কারণ সেগুলো হয়তো তোর অন্য ভাষায় লিখে গেছে, যে গ্রিক ভাষায় লিখে গেছে বা স্প্যানিশ ভাষায় লিখে গেছে, সেগুলো তো ইংলিশে তুই পড়ছিস, সেগুলো কি সেমভাবে লিখেছে নাকি, কিছুতে হেরফের হতেই পারে। বুঝে লেখ, যেন মানেটা স্পষ্ট হয় সব সময়, ফিজিক্সে নাম্বার পেতে গেলে এটা খুব দরকার। বাকি সাবজেক্টগুলো বুঝে পড়া উচিত। দেখ দ্রুতি আর বেগের পার্থক্যটা বুঝতে গেলে তুই সমবৃত্তীয় গতিটার এক্সাম্পল বুঝতে পারিস। দেখ এখানে বেগ সমান থাকছে না, কিন্তু দ্রুতিটা সবসময় সমান।
একটা কণা ধর এই ডটটাকে কেন্দ্র করে একটা গোলাকার পথে ঘুরছে। একটা ধর কোনো বস্তু, ধর তুই এইখানে একটা বাঁশ পুঁতেছিস, সেটাকে একটা দড়ি দিয়ে বেঁধেছিস, তুই সেটা নিয়ে এদিকে ঘুরছিস গোল পথে একটা, এরকম একটা এক্সাম্পল ধরতে পারিস। বা এটা সূর্য আর পৃথিবী তার চারদিকে ঘুরছে, এই পথে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে। এখানে তীর চিহ্ন দেখিয়েছে দেখ, ঘড়ির কাঁটার দিকে। ধর ও এ বিন্দুতে যখন এসছে, তার বেগের দিক কিন্তু ডি এর দিকে, এডি হচ্ছে তার বেগের দিক, বারবার বলছি বেগের দিক হচ্ছে এডি। আবার যখন ও বিতে পৌঁছেছে, তখন ওর বেগের দিক হয়ে গেছে দেখ বিই। আবার যখন সিতে পৌঁছেছে, ওর বেগের দিক হয়ে গেছে সিএফ। তুই বলবি কেন? তুই ধর ওই সুতোর এক্সাম্পলটা বলছি, মানে তুই ধর বাঁশ পুঁতে দৌড়চ্ছিস, তুই জাস্ট ভাব যে সিতে পৌঁছে তুই দড়িটা ছেড়ে দিলি, তাহলে তুই কোন দিকে দৌড়ে বেরিয়ে আসবি? এফ বরাবর দৌড়ে বেরিয়ে আসবি তুই, তাহলে সিএফ হয়ে যাবে তখন তোর বেগের দিক। তাহলে যে পয়েন্টে থাকবে তার যে ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, তাহলে সেইটা তার বেগের দিক নির্দেশ করে স্পর্শকটা। তুই ভাব এবার, যদি ও গোলাকার পথে ঠিক নির্দিষ্ট সময় অন্তর 10 সেকেন্ড অন্তর ধর এ থেকে বিতে পৌঁছলো 10 সেকেন্ডে, এ থেকে বিতে, আবার বি থেকে এতে পৌঁছলো হচ্ছে 10 সেকেন্ডে, মানে হাফটা গেল হচ্ছে 10 সেকেন্ডে, আবার হাফ এলো হচ্ছে 10 সেকেন্ডে, তাহলে কিন্তু ওর বেগের মানটা স্থির, দিক নয়, আমি বলছি বেগের মানটা স্থির, বেগের মানে 10 কিলোমিটার পার আওয়ার বা 20 কিলোমিটার পার আওয়ার যাই হোক না কেন, সেটা ফিক্স, কারণ ও নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে বেগের মান স্থির মানে হচ্ছে তার দ্রুতিটা স্থির তার, যেহেতু নির্দিষ্ট সময় অন্তরও নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, কিন্তু বেগের দিকটা স্থির নয়, তাই বেগটা পরিবর্তিত হচ্ছে। সেটা এখানে লেখা আছে, ভালো করে পড়ে দেখবি এটা। তাহলে এটা অসম গতিতে চলছে, কিন্তু সমবৃত্তীয় মানে একটাই বৃত্ত আছে, সমবৃত্তীয় মানে একটাই বৃত্ত বরাবর ও বারবার ঘুরছে, একটাই বৃত্ত বরাবর মানে একটাই পরিধি বরাবর ও বারবার ঘুরছে, তাই সমবৃত্তীয়। মানেগুলো পড়বি, যে মানে নামগুলো মানে অনুযায়ী লেখা থাকে। আচ্ছা, গড় বেগ ও তাৎক্ষণিক বেগের তুলনা, এটা তুই দেখে নিতে পারিস যে গড় বেগ আর তাৎক্ষণিক বেগটা হচ্ছে জাস্ট একটা মুহূর্তের ব্যাপার, গড় বেগ একটা টোটাল পুরো টাইমটাকে ধরে কভার করে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেই ডিস্টেন্স বাই টাইম করে, ঠিক আছে, সে গড় বেগ বার করা হয়। কিন্তু ক্ষুদ্রাতিক্ষুদ্র সময়ে গড়বেগই হলো কিন্তু তাৎক্ষণিক বেগ। ধর তুই গেলি হচ্ছে ন্যানো সেকেন্ডে, ধর 10 ন্যানো সেকেন্ডের মধ্যে কেউ একটা কোথাও থেকে কোথাও গেল, এবং তাহলে তার যে দূরত্ব বাই সময় হবে সেটা ওই গড়বেগের সাথে সমান হয়ে যাবে, কারণ তাৎক্ষণিক বেগটাই তার গড়বেগ, কিন্তু খুব সময়ের অবকাশটা কমে যায়। আর বলছে কোনো বস্তু একমাত্র সমবেগে চললেই তার গড়বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়, অন্য কোনো ধরনের গতির ক্ষেত্রে এটা তো জানা কথাই, মানে যদি তুই সমানভাবে মানে সমবেগে ঠিক একটা নির্দিষ্ট দিকেই যাস, তবেই তোর সাথে তাৎক্ষণিক বেগের সাথে মানে এটা সমান হবে, মানে তবে নির্দিষ্ট মুহূর্তে তুই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবি, ফলে কি আমি তোর বেগটা সবসময় গড়বেগের সমান পাবো। এগুলো একটুখানি ভালো করে ভাববি, তাহলে বুঝতে পারবি যে কেন। কারণ তুই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে নির্দিষ্ট সময় লাগাস, তাহলে আমি তোকে যখনই মাপবো সেই সময় বাই মানে দূরত্ব বাই সময় করলে যে হারটা মানে অনুপাতটা, দূরত্ব বাই সময় অনুপাতটা সবসময় সমান থাকবে, কারণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বেই তুই অতিক্রম করবি। যদি 10 সেকেন্ডে 20 কিলোমিটার যাস, 5 সেকেন্ডে 10 কিলোমিটার যাবি, ঠিক আছে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করিস, তাহলে ওই অনুপাতটা সমান থাকবে। দ্বিতীয় বেগের তুলনা, এটাও আমি বলেছি বারবার, একটুখানি পড়ে নিবি। আচ্ছা, এখানে এক্সাম্পলস আছে, এক্সাম্পলস অবশ্যই তোকে দেখতে হবে, এগুলো আমি বলবো না, এক্সাম্পলগুলো নিজে থেকে পরস্পর দেখা শুরু কর, একটাও বাদ দিবি না। এই এক্সাম্পলগুলো দেখলে তোর মাথায় আরও আইডিয়াগুলো ক্লিয়ার হবে, এই এক্সাম্পলগুলো দেখবি মাথায় আইডিয়াগুলো খুব ক্লিয়ার হবে, খুব ভালো করে বুঝতে পারবি জিনিসটা, ঠিক আছে। তো এরপর আছে হচ্ছে ত্বরণ। তো ত্বরণ আমরা কিন্তু আগেও পড়েছি যে বেগের পরিবর্তন বাই সময়, এটাকে ত্বরণ বলা হয়। মানে কোনো বস্তুর ধর বেগ সময় অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার ত্বরণ কিন্তু তুই বার করতে পারবি। ধর সময়ের সাথে সাথে কারো বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ হ্রাস পাচ্ছে, তাহলে ঋণাত্মক ত্বরণ হবে ওটা যদি হ্রাস পায়, আর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটা ধনাত্মক ত্বরণ।
সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধি বা হার কম লেখা নেই, কিন্তু দেখ বস্তুর বেগ পরিবর্তনের হারকে, মানে সময়ের সাপেক্ষে তার বস্তু যদি বেগ পরিবর্তিত হতে থাকে তার হারটাকেই ত্বরণ বলা হয়। হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ভাগ, বাই টাইম থাকলেই সবসময় মনে রাখবি হার। বেগের পরিবর্তন কি? অন্তিম বেগ বাই মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে দেখ অন্তিম বেগ যদি কম হয়, ধর তুই একটা গাড়ি, ধর তুই সাইকেল চালিয়ে চালিয়ে ব্রেক মারলি, তোর অন্তিম বেগ কিন্তু আগের বেগের থেকে কম হবে, তাহলে এটা একটা মাইনাস আসবে সামনে, তাহলে সেটা একটা ঋণাত্মক ত্বরণ, সেটাকে মন্দন বলা হয়, মন্দন। ত্বরণ একটি ভেক্টর রাশি, যেহেতু বেগের পরিবর্তন লেখা আছে বাই সময়। দেখ বেগ যেহেতু একটা বেগ একটা তোর ভেক্টর রাশি যার মান আর দিক দুটোই আছে, ত্বরণেরও মান আর দিক উভয় থাকবে, ঠিক আছে? কারণ সময়ের কোনো দিক বা কিছু নেই, সময় তো এমনি একটা স্কেলার, বা স্কেলার বলা উচিত নয়, এটা সময় একটা রাশি, যাই হোক, যার দিক ফিক কিছু নেই। তাই বেগের পরিবর্তন বাই সময়, যেহেতু বেগের মান আর দিক দুটোই আছে, তাই ত্বরণেরও একটা ভেক্টর রাশি। বলছে দেখ বেগের অভিমুখ ও ত্বরণের অভিমুখ। দেখ বেগ যেদিকে হবে ত্বরণ সেদিকেই হবে, তাই বেগের অভিমুখ আর ত্বরণের অভিমুখ সমান। কিন্তু আবার ভাব, ধর তুই ব্রেক মারলি, সেই ক্ষেত্রে তুই সামনে দিকে এগোবি, কিন্তু ত্বরণ তোর কাজ করবে পেছন দিকে, মানে ত্বরণ তোকে চাইছে হচ্ছে পেছনে টানতে, মানে আস্তে করে দিতে, যেমন ব্রেক মারছিস তুই, কিন্তু সেই দিকে কিন্তু সেভাবে দেখতে গেলে বেগ আর ত্বরণ বিপরীতমুখী হতে পারে। তো বলছে ত্বরণের একক। দেখ ত্বরণের একক হচ্ছে বেগের একক বাই সময়ের একক, তাহলে সেমি পার সেকেন্ড বাই সেকেন্ড সিজিএসে, তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার বা এসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা, বেগের মাত্রা L⁻⁻1 বাই টি, তাহলে L⁻²। গড় ত্বরণ কি? ওই টোটাল টাইম ধরে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা বা হ্রাস পাচ্ছে সেটাকে ভাগ করে দেবো সময়ের সাপেক্ষে, তাহলে তোর গড় ত্বরণ পাবো। দেখ গড় ত্বরণ উপরে লিখেছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তাহলে গড় ত্বরণ পেয়ে যাবি। মানে ধর তুই 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 20 মিনিট ধরে দেখছিস কাউকে, তো তোর মনে আছে যে ফার্স্টে কত বেগ দিয়ে শুরু করেছিল, ধর 10 মিটার পার সেকেন্ড দিয়ে শুরু করেছিল, বা 0 থেকে শুরু করেছিল, মানে একদম দাঁড়িয়েছিল তারপরে দৌড়ানো শুরু করেছে বা কিছু, তার অন্তিম বেগ ওর হয়েছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এটাই হয়ে যাবে ওর গড় ত্বরণ। তাহলে কোনো সময় অবকাশে বেগের পরিবর্তন ভাজিত সময়কে গড় ত্বরণ বলা হয়। আবার দেখ সেম জিনিস, যে তাৎক্ষণিক ত্বরণ কী জিনিস, বলছে কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে। এটা দেখ তুই একটা সংজ্ঞা মনে রাখলেই তুই বাকি সব কটা কিন্তু বলতে পারবি, তাই তোর উচিত হচ্ছে এই একটা সংজ্ঞা অন্তত ভালো করে মনে রাখতে, যে কোনো সময় অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোনো কণার বেগের যে পরিবর্তন হয় সময় সাপেক্ষে সেই বেগের পরিবর্তনের হারের সীমাস্ত মানকে, তাহলে মেন যে কথাগুলো মনে রাখা সেটা হচ্ছে দেখ ক্রমশ শূন্যের দিকে যাওয়া প্রত্যেকটাতে আছে, আর সীমাস্ত মান কি? এই যে লিমিটটা, এই লিমিট মানে হচ্ছে সীমাস্ত মান, যে ডেল্টা টি টেন্ডিং টু 0, তাহলে এটা হচ্ছে সীমাস্ত মান। ওই অবস্থানে কণাটি তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। মানে একটা জাস্ট পয়েন্টে আমি তোকে দেখবো যে তুই কতটা ত্বরণ নিয়ে এগোতে চাইছিস, সেইটাকে হচ্ছে তোর ওই পয়েন্টে ত্বরণ বলে দেবো আমি। টাইম ইন্টারভ্যালটা খুব কম হবে, আর তার বেগের তোর পরিবর্তনটা দেখে নেবো সেই টাইম ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে? তাহলে সেই বেগের পরিবর্তন বাই সময় করলে আমি পেয়ে যাবো হচ্ছে তো তাৎক্ষণিক ত্বরণটা, যেটাকে ডিভি বাই ডিটি বা তো ডিডিটি অফ ভি এটা বলা হয়। এবার দেখ ডিডিটি অফ ভি মানে হচ্ছে ডিডিটি অফ ডিএস বাই ডিটি, কারণ ভি মানে ডিএস বাই ডিটি ছিল আগেরটায়, মানে ডিডিটি অফ এস। তাহলে এইটা যখন এরকম হয় তখন এসটাকে বাদ দিয়ে বাকিটা দেখ স্কোয়ার ফর্মে লেখা যায়। এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ, মানে দুবার করে ডেরিভেটিভ করতে হবে তোকে, যেমন আমরা আগে একটা এক্সাম্পল বলেছিলাম, তুই যদি মনে রাখিস ডিফারেন্সিয়ালে দেখবি লাস্ট এক্সাম্পলটা আমরা দুবার ডেরিভেটিভ করেছিলাম, সেখানে তো এরকমভাবে আছে। আচ্ছা, সমত্বরণ অসমত্বরণের গতি। তাহলে যদি নির্দিষ্ট সময় অন্তর বস্তুর বেগের বৃদ্ধিটা হ্রাসটা সমান থাকে তাহলে সেটা সমত্বরণ। বলছে যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন সমান হলে বস্তু কণাটির ত্বরণকে সমত্বরণ বলা হবে। আর এর বিপরীতটা অবশ্যই অসমত্বরণ। যদি যে কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তু কণার বেগের পরিবর্তন সমান না হলে বস্তু কণাটির ত্বরণকে অসমত্বরণ বলা হবে।
মানে যে ধর দিকটা চেঞ্জ হয়ে গেল বেগের, বা তোর বেগটা বৃদ্ধি পাচ্ছে একবার একবার হ্রাস পাচ্ছে, সেরকম হচ্ছে অসম ত্বরণ। তাহলে নির্দিষ্ট সময় অবকাশে তাহলে বেগের যে বৃদ্ধি বা হ্রাসটা সমানভাবে হচ্ছে না। মন্দনটা এখানে বলেছে, মন্দনটা হচ্ছে মন্দনটা যেটা আমি তোকে বললাম যে কোনো গতিশীল বস্তুকণার বেগ বেড়ে যাওয়ার পরিবর্তে কমতেও পারে। বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে আমরা বলি বস্তুকণা বেগ মন্দীভূত হচ্ছে, অর্থাৎ ওর গতিতে মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার বেগ হ্রাসকে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। সময় সাপেক্ষে কোনো বস্তুকণার বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়, বা ঋণাত্মক ত্বরণও বলা হয়, কারণ নেগেটিভ একটা সাইন আছে। যদি তুই ত্বরণ হিসাবে ক্যালকুলেট করিস, ত্বরণ আমরা কীভাবে বার করি? ত্বরণ আমরা বার করি হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ঠিক আছে? তাহলে অন্তিম বেগ যদি কম হয়, তুই ধর ব্রেক মারছিস, তুই জোরে সাইকেল চালাচ্ছিস, যদি ব্রেক মারলি তাহলে তোর অবশ্যই ব্রেকটা লাস্টের দিকে মানে লাস্টের দিকে তোর বেগটা কম হবে, সেটা হচ্ছে 4, এবং ফার্স্টের দিকে বেগটা 10, তাহলে একটা মাইনাস সাইন আসবে অবশ্যই। বা এই ধর সময় আমি দেখছি হচ্ছে 3 সেকেন্ড সময় অবকাশে দেখেছি, তাহলে -2 সেমি/সেকেন্ড স্কোয়ার। আর এক ধরনের ত্বরণ আমরা জানি যেটা অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে দেখ, যেখানেই কোনো ত্বরণ থাকবে কোনো বস্তুর ওপর, যদি কোনো ত্বরণ কাজ করে তাহলে মনে রাখবি অবশ্যই সেখানে তোর কোনো একটা বল আছে। আর এখানে কি বল কাজ করছে না, অভিকর্ষজ বল কাজ করছে এখানে। তাহলে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে যখন কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে তখন ওই বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। কারণ তুই জানিস পৃথিবী আমাদের সবাইকে একটা নির্দিষ্ট বলের নিচের দিকে টানছে, তাহলে একটা নির্দিষ্ট বলের একটা বল কাজ করছে কিন্তু আমাদের ওপর সবসময়, যেটা হচ্ছে অভিকর্ষজ বল। আচ্ছা, আর এই অভিকর্ষজ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে যখন তুই কিছু একটা হাত থেকে নিচের দিকে ফেললি তাহলেই সেখানে কিন্তু একটা ত্বরণ কাজ করবে। আর অভিকর্ষজ ত্বরণের দিক সবসময় জানিস তুই নিচের দিকে কাজ করে, যেহেতু মানে পৃথিবীর কেন্দ্রের দিকে, নিচের দিকে মানে নিচের দিকে বলবি না সবসময়, পৃথিবীর কেন্দ্রের দিকে। তুই ভাব যদি তোর ধর তুই এখান থেকে ভাবছিস যে ইংল্যান্ডে কোথায় হবে, তাহলে ইংল্যান্ডে কিন্তু অভিকর্ষজ ত্বরণ তোর সাপেক্ষে নিচের দিকে নয়, কেন্দ্রের দিকে হবে। মানে যেহেতু পৃথিবীটা গোল, পৃথিবীটা যেহেতু গোল, এটা ধর কেন্দ্র পৃথিবীর, তাহলে তুই ধর এখানে বসে আছিস, তোর সাপেক্ষে এদিকে কাজ করছে কেন্দ্রের দিকে। তুই ভাবলি হচ্ছে ইংল্যান্ডের সাপেক্ষে, ধর ইংল্যান্ড এখানে আছে, ইংল্যান্ডের সাপেক্ষে তোর কেন্দ্রের দিকে নয়, কিন্তু তোর কেন্দ্র মানে হচ্ছে এই দিকে, ইংল্যান্ডের সাপেক্ষে কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে, তোর নিচের দিকে নয়। মানে এই কথাগুলো ভুল, কথাগুলো ভালো করে বলার চেষ্টা করবি। যে যখন পৃথিবী বলবে যে অভিকর্ষজ ত্বরণের দিক কোনটা, সেটা হবে পৃথিবীর কেন্দ্রের দিকে, নাই তোর নিচের দিকে। নিচের দিকে বলে কোনো কথা হয় না, পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রের দিকে, তবে কথাটা স্পষ্ট হবে। মানে যেখান থেকে তুই মাপিস না কেন, পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষজ ত্বরণ ও অভিকর্ষজ বলের দিক। আর সেটার মান কত? দেখ 980 সেমি/সেকেন্ড স্কোয়ার, বা এটাকে কিলোমিটারে নিয়ে গিয়ে দুটো মানে 100 দিয়ে ভাগ হবে, দিয়ে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার মিটারে নিয়ে গেলে। এবার আছে এটা দেখ, সমবেগে ঋজু গতি বা রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তো কোনো কণার গতিতে যদি কোনো ত্বরণ না থাকে তবে কণাটি সমবেগে চলে। মানে ধর পৃথিবী মানে ধর কোনো বল প্রয়োগ করছে না, তাহলে সবসময় কণাটা কী হবে, যে নির্দিষ্ট ভেলোসিটিতে যাচ্ছিলো সেই ভেলোসিটিতেই যাবে। মানে ধর তুই প্যাডেল করছিস এবং জোর লাগাচ্ছিস না, ধর একদম নির্দিষ্ট একটা বেগে প্যাডেল করে যাচ্ছিস, তাহলে তুই একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাবি। বা আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? আচ্ছা, তুই বুঝতে পারবি জিনিসটা। ধর কোনো ত্বরণ যদি না কাজ করে তাহলে বেগ তাহলে বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না, ঋণাত্মক ত্বরণ কাজ করছে না। ধর বেগ বৃদ্ধি বা হ্রাস না পেলে কী হবে, তাহলে যে মানটা ছিল প্রাথমিক সেটাই সবসময় থাকবে। তাহলে এই ক্ষেত্রে S=VT, মানে যেহেতু তাহলে তোর বেগ হচ্ছে তাহলে দূরত্ব বাই সময়, তাহলে S=VT মানে দূরত্ব বাই সময়, তো সময়টাকে এদিকে পাঠিয়ে দিয়েছে, S=VT। বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সমবেগ ইন্টু সময়। যেহেতু বেগটা সবসময় ফিক্সড, তুই যদি সময়টাই আনতে পারিস যে 10 সেকেন্ডে তাহলে কত দূরত্ব যাবে, তাহলে ওটা সমবেগ আর সময়টাকে গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। আচ্ছা, এগুলো বোঝা গেলে তুই এক্সাম্পলগুলো এখানে দেখতে থাকবি। এক্সাম্পল এখানে বেশি নেই, তারপরে তোর এই ইকুয়েশনগুলো আসছে, ইকুয়েশনগুলো এখন দেখা দরকার নেই। তো এক্সাম্পলগুলো দেখ, তারপরে ক্লাসে আর এই আলোচনা করা হবে এই জিনিসগুলো আরও। এবার একটা কাজ করতে পারিস তুই,
দেখ অনেকটাই যেহেতু পড়া হয়ে গেছে, তুই গাণিতিক প্রশ্ন সেট 1 যেগুলো 2-3 নম্বরের মধ্যে থাকে পরীক্ষায় তোদের, সেখানে অঙ্কগুলো তুই দেখা শুরু কর। দেখ ফার্স্ট এগুলোতে জিজ্ঞেস করেছে হচ্ছে একটি গাড়ি তার গতির অর্ধেক সময় 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট সময় 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গড় দ্রুতি তাহলে কত হবে, মানে দ্রুতিতে চলে, তাহলে গড় দ্রুতি বার করতে গেলে জানিস তুই যে তুই দুটোকে যোগ করতে হবে খালি, আর কিছুই না, দিয়ে তোর ভাগ করে দিতে হবে 2 দিয়ে, আর কিছুই না। দেখ তাই করলে চলে আসছে, কারণ 30 আর 40 হয় হচ্ছে 70/2 হচ্ছে দেখ 35 কিলোমিটার পার আওয়ার। কারণ এখানে তো বলে দিয়েছে অর্ধেক সময়টা বলে দিয়েছে অর্ধেক, তাই তোকে টোটাল সময়টা ভাবতে হবে না আর কত, খালি 2 দিয়ে ভাগ করলেই চলে আসছে। এরকম করে বাকিগুলো দেখবি খুব সোজা আছে, আমি যেমন বললাম যে খুব মুখে হয়ে গেল এটা। তো 5-6টা অঙ্ক এখানে দেখবি পরস্পর মনে হয় সবকটাই সোজা আছে। দেখ বস্তুটার বেগ নির্ণয় করতে বলেছে, লাস্টে আমি দেখতে পাচ্ছি 7-এরটাও বেগ। তো এগুলো তুই ট্রাই করতে থাক, ট্রাই করে আমাকে জানা যে কোনগুলো আটকাচ্ছে, বলবি ফার্স্ট থেকে, অবশ্যই ট্রাই করবি, কিন্তু তুই পারবি এগুলো মুখে করতে, যেখানে আটকাবে আমাকে জিজ্ঞেস করবি।